সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জৈব রসায়নের পরবর্তী ক্লাসে। আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান্স সমানতা। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আরেকটা সমানতা, বাট এখন বলবো না কোন ধরনের সমানতা, এটা আমরা অফ রাখবো, বাট টাইটেলে তো দিতেই হবে। বাট আগে একটু শুরু করি। আমাদের নর্মালি একটা কার্বনে আমরা জানি যে চারটা এর হাত আছে বা চারটা অরবিটালের একসাথে যুক্ত হয়। তখন এই চারটা অরবিটালের মাঝখানে এমন হতে পারে যখন আমরা চারটা জায়গায় চারটা হাইড্রোজেন দিলাম, হয়ে গেল মিথেন। অর্থাৎ চারপাশে একই ধরনের মৌল আছে বা একই ধরনের জিনিস এখানে কিন্তু আছে, এটাকে বলা হয় মানে নর্মাল মিথেন। বাট যদি কখনো এমন ঘটনা ঘটে এই কার্বনের যদি দুই পাশে দুইটা ক্লোরিন দেই, দুই পাশে দুইটা হাইড্রোজেন দেই, তাহলে এটাও কিন্তু নর্মাল একটা ব্যাপার যে এখানে আমাদের কার্বন আর ক্লোরিন আছে। এটাও আমরা মানে স্পেশাল কিছু না, বাট স্পেশাল তখন হবে যখন আমরা একটা কার্বনের চারপাশে চারটা জিনিস দিব, COOH, OH, H, CH3। দেখো এবার কিন্তু মাঝের যে কার্বনটা ছিল এই কার্বনের চারপাশে চারটা আছে, কিন্তু চারটা আছে ফাইন, বাট সেই না সবই আলাদা। যদি কখনো এমন হয় যে কোনো কার্বনের চারটা বন্ধনে চারটি ভিন্ন ধরনের মূলক যদি থাকে, চারটা ভিন্ন মূলক যদি যুক্ত থাকে, তখন এই কার্বন বা এই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। কি বলা হবে? কাইরাল কার্বন। অ্যাকচুয়ালি এটা কাইরাল সেন্টার বলা হয়। কি বলা হয়? কাইরাল সেন্টার। অর্থাৎ এটাকে বাংলায় লিখলে এভাবে লেখা যেতে পারে কাইরাল কেন্দ্র। বুঝতে পারছো? অর্থাৎ যদি কোনো কার্বনের চারটা হাতে বা চারপাশে, অর্থাৎ এই চারটি যোজনী পূর্ণ করার জন্য চারটি ভিন্ন জিনিস আছে, তখন এটাকে বলা হবে কাইরাল কার্বন। বুঝতে পারছো? ওকে, এবার আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এই চারটা জিনিস চার ধরনের আছে ফাইন কাইরাল কার্বন। তাহলে এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হচ্ছে যে এটাকে যদি আমি কোনোভাবে একটা আয়নার সামনে একটু নিব, আমাদের আয়নার সামনে আমরা যদি সোজাভাবে দাঁড়াই তখন আমাদের কি পা উপর দিকে মাথা নিচের দিকে চলে যায় না? তাহলে কি হয়? মাথা উপরেই থাকে, পা নিচেই থাকে। চেঞ্জ হচ্ছে কোথায়? ডান পাশে চলে যাচ্ছে আর বাম পাশ ডান পাশে চলে যাচ্ছে। তাহলে এবার কি হয়? COOH বন্ড C বন্ড CH3, এটাকে এইভাবে রেখে দিলাম। এবার একটা কাজ করলাম, দেখো এই পাশে গ্লাসের যে কাছাকাছি ছিল ওই পাশের গ্লাসে সে কি কাছাকাছি থাকবে, অর্থাৎ HO, আর এই পাশে H ছিল বাইরে, এখানে H হচ্ছে ভিতরে। বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে না বোঝা যায়? আয়নার সামনে রাখলে এরকম কিছু হয় না? আসলে বাস্তবেও এই দুই ধরনের যৌগ পাওয়া যায়। এই দুই ধরনের যৌগে পাওয়া যায়। এই কাইরাল কার্বন যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে দুইটা প্যাটার্নে পাওয়া যায়। এই পাশটাকে একটা প্যাটার্ন বলতে পারি, ওই পাশটাকে আরেকটা প্যাটার্ন বলতে পারি। আমি একটারও নাম বলতেছি না, কারণ নাম আমার কাছে মুখ্য না, আগে টপিকটা বোঝাটা জরুরি। তো টপিকের মধ্যে এই ব্যাপারটার কাজ হচ্ছে, মনে করো যে এইটা হচ্ছে একটা কি বলে একটা কেমিক্যাল বা একটা লিকুইড কিছু। এখন নামটা বলে দেই, এইটা হচ্ছে প্রকৃতপক্ষে ল্যাকটিক অ্যাসিড। এটা কি? ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? খুবই সুন্দর এবং জঘন্য। তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ল্যাকটিক অ্যাসিড থাকে আমাদের মানে দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এবং এইটাই বিভিন্ন সময়ে দই বা পনিরে বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যায়। ওকে ফাইন। আমাদের তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড, ভিনেগারে ইথানয়িক অ্যাসিড, এরকম অনেক কিছু। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছি? তো আমাদের ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড। এই জিনিসগুলো বেসিক, আশা করি বুঝতে পারবো। ওকে ফাইন। এখন দেখো এইটাও ল্যাকটিক অ্যাসিড, এইটাও ল্যাকটিক অ্যাসিড। এরা কেন আলাদা? গঠনটা এই পাশে আছে স্যার, বাট কিন্তু আলাদা কেন? ধরো আমি এখানে ভাবলাম এটা একটা বোতলে একটু পুরাতন পানি নিলাম যাতে কালারটা একটু ইয়েতে বোঝা যাবে। তো আমরা যদি একটু চিন্তা করি, এটা একটু লাগলো না, এভাবেই রাখি। এটা হচ্ছে একটা পানি, এটা ধরো নর্মাল পানি, এটা নিলাম ল্যাকটিক অ্যাসিড।
এটা কি নিলাম? ল্যাকটিক অ্যাসিড। এখন এই ল্যাকটিক অ্যাসিডের মাঝখানে ধরো আমি যদি একটা লাইট মারি, লাইটটা নরমালি সোজা যাওয়ার কথা, বাট ল্যাকটিক অ্যাসিডে করে কি, এই লাইটটাকে যে কোনো একদিক কাট করে। আমি লাইট নামে কিন্তু এটাকে প্রতিস্থাপন করলাম, বাট ইটস নট আ রেগুলার লাইট। এটা হচ্ছে তল সমবর্তিত আলো। তল সমবর্তিত আলো, যেমন আমাদের এইখানে যে আলোগুলো আছে বর্তমানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব মানে কোয়ান্টাম মেকানিক্সে ফোটন হিসেবে চিহ্নিত করা হয়। কোয়ান্টাম মেকানিক্সে ফোটন হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ এই ফোটন মানে ছোট ছোট কণা, কণাগুলো কিন্তু ফিজিক্স বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে চলাচল করবে। কারণ এখানে একটা আলো পড়ছে, এই আলোটা ওই দেয়ালে ধাক্কা খাইছে না, ধাক্কা খেয়ে আমার চোখে আসতেছে, যার কারণে আমি দেয়ালটাকে দেখতে পাচ্ছি। তার মানে ওই দিক থেকে যে আলোটা আসতেছে সেটা তো আমার চোখ বরাবর, ওই কর্নারের আলোটা এই বরাবর আসতেছে, এই পাশেরটা এদিক ধাক্কা খাচ্ছে, ইভেন এই কর্নারটা নিচ থেকেও তো আলো উঠতেছে। তার মানে আলো কি এক লাইনে যাচ্ছে? আলোটা এক লাইনে যাচ্ছে না, আলোটা বিক্ষিপ্ত ভাবে আসতেছে। এটা হচ্ছে সাধারণ আলো। আমি কি বোঝাতে পারছি? ওকে, এইটাকে একটা যন্ত্রের মাধ্যমে, সেটা প্রয়োজন নাই কি, খুবই সিম্পল যন্ত্র, বাট দরকার নাই, যে কোনো যন্ত্রের মাধ্যমে যদি সবগুলো আলোকে আমি এভাবে সোজা করে ফেলি, এই আলোটাকে বলা হবে তল সমবর্তিত আলো। কি বলা হবে? তল সমবর্তিত আলো। তাহলে যে ঘটনা আমরা অলরেডি ঘটালাম, বিক্ষিপ্ত আলোগুলোকে যখন একই দিকে যায় তখন সেটাকে কি বলা হবে? তল সমবর্তিত আলো। তাহলে এই ঘটনা হচ্ছে সমবর্তন। কি বলে? সমবর্তন। ফিজিক্সের মধ্যে আলোতে কিন্তু এই টপিকটা আছে, সমবর্তন। ওকে, এই তল সমবর্তিত আলোটাকে এভাবে সোজা যাচ্ছে, এটা ধরো এই ল্যাকটিক অ্যাসিডের মাঝখান থেকে পাস করলাম, দেখলাম, দেখা গেছে আমি কিভাবে বলবো, এই আলোটা এরকম বাঁকাইল, তাহলে আলোটা যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু আলোটা কি বাঁকাইলো না? কতটুকু বাঁকাইলো? একটু বাঁকাইলো, বুঝতে পারছো? একটু কিন্তু বাঁকালো। ওকে, এই যে যতটুকু বাঁকালো, মনে করো 113 ডিগ্রি, একটা জাস্ট মনে করে নিলাম আমরা একটা উদাহরণ, যে 113 ডিগ্রি পরিমাণ বাঁকালো। কি বাঁকালো? তল সমবর্তিত আলোটা কিন্তু বাঁকালো। তুমি কি বুঝতে পারছি? এদিকে একটু ফোকাস চাই। আমাদের ক্লাসের যে টপিকগুলো আছে এগুলো যাতে পরবর্তীতে কিছু একটা থাকে, মানে অনেক টিচারের ভিডিও আছে, অনেক কিছু আছে, বাট আমি চাইতেছি যে আমারটা অন্তত থাকে, আমার সাথে সাথে যেন আমার সাথে কবরে ঝুলে না যায়, এই জন্যই এইটা, আর কিছু না, ব্যাপার নেই। ওকে, আমাদের নরমালি সমবর্তিত আলো হলো, ল্যাকটিক অ্যাসিড কি করলো, ল্যাকটিক অ্যাসিডের মাঝখান থেকে যদি আলো আমরা তৈরি করি, আমরা সমবর্তিত আলোটাকে এরকম নিলাম, নরমাল সূর্যের আলোটাকে, এবার নরমাল সূর্যের আলোটাকে সমবর্তন করলাম, ও সোজা যাচ্ছে, বাট হঠাৎ করে যদি সামনে আমার ল্যাকটিক অ্যাসিডটা পাত্রে রাখলাম, সেখান থেকে আলোটা মারলাম টর্চ লাইটের মতো, এখন ওই আলোটা এভাবে সোজা যাচ্ছিল, হঠাৎ করে এইভাবে সোজা যাচ্ছে, যদি এরকম একটু বাঁকা আছে আলোটা, তাহলে যতটুকু বাঁকাচ্ছে এইটাকেই মূলত তল সমবর্তিত থেকে আলোকে যে কোনো একটা দিকে ঘুরাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে দুইটার গঠন সেম হওয়া সত্ত্বেও এরা কিন্তু সব দিক দিয়ে সেম, ইভেন এরা মুক্ত আবর্তন কিন্তু সম্ভব, দ্বিবন্ধন নাই। তার মানে এই জায়গায় কিন্তু কোনো লজিক নাই যে যার মাধ্যমে আমরা এটাকে একটা ইজি প্রসেসে নিয়ে যেতে পারবো যে এটা একটা আলাদা কিছু না, এটা সেম। কিন্তু এই জায়গায় একটু সূক্ষ্ম পার্থক্য, সেটা হচ্ছে এই যে আমরা আয়নার এই পাশে যারা রাখছি, ও মনে করলাম ও ডানে 113 ডিগ্রি ঘুরাই দিল ডানে, আর ওই যে ওই পাশে রাখছি ওইটা আশ্চর্যজনক ভাবে ওইটাকে ওর মাঝখান থেকে যদি পার করে দিই, তখন ওই আলোটাই বামে 113 ডিগ্রি। জাস্ট অ্যান এক্সাম্পল, 113 মানটা হচ্ছে নরমাল রাখলাম, যে যদি এইটা 113 ডিগ্রি ডানে ঘুরে, তাহলে ওই পাশে যে ছিল সে বামে ঘুরতেছে। অ্যাকচুয়ালি ডান মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর বাম মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ এক্ষেত্রে তল সমবর্তিত আলোকে যদি একটি সমাণু ঘড়ির কাঁটার ডানে ঘুরায় এবং অপর সমাণু ঘড়ির কাঁটার বামে ঘুরায়, তাহলে এরা কি একটা সমান না? তাহলে সংখ্যাটা কি আসবে? যদি দুটি আণবিক যৌগের মধ্যে বা যে কোনো আণবিক যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকে বা কাইরাল সেন্টার থাকে, কাইরাল কেন্দ্র থাকে, তখন ওই দুটি যৌগ পরস্পরের আলোক সমাণু হয়।
এই সমানুটা কি বলে? আলোক সমানু। এটা লাইটের সাথে রিলেটেড, এই জন্য এই সমানুটাকে কি বলা হলো? আলোক সমানু। আর আলোক সমানু এর একটি যৌগ তল সমবর্তিত আলোটাকে ডানে যতটুকু ঘোরাবে, অপর যৌগটি বামে ঠিক ততটুকুই ঘোরাবে। এই জন্য ধরো যেটা এর মধ্যে একটাকে যদি আমরা নাম দিই ডি ল্যাকটিক অ্যাসিড, তবে অপরটার নাম হবে এল ল্যাকটিক অ্যাসিড। বুঝতে পারছো? একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, অপরটি হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ এইটা আমাদের অনেকটা আয়নায় এই দুই হাতের মতো আচরণ করে। দেখছো, বুড়ো আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল এই প্রসেসটাই কিন্তু ইউজ করতেছে দুই হাতের মতো। বুঝতে পারছি? এখন দুইটা যৌগ নিলাম, একটা ডিইলেকট্রিক অ্যাসিড একটা ইলেকট্রিক অ্যাসিড, দুইটা আলাদা পাত্রে। খেয়াল করুন, দুইটা আলাদা পাত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুইটা আলাদা পাত্রে ডি ল্যাকটিক অ্যাসিড আছে আর এল ল্যাকটিক অ্যাসিড আছে, সেপারেট করছি। এবার এরা কি পরস্পরের আলোক সমানু? ও যদি 113 ডিগ্রি প্লাস হয় তাহলে ও কি মাইনাস, এটা তো আমরা জানি। তাহলে কাজ করলাম, এই দুইটাকে যদি একটা পাত্রে মিক্স করা হয় তখন এটা একটা মিশ্রণ তৈরি হবে না? এই মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। কি বলা হয়? রেসিমিক মিশ্রণ। এটা হচ্ছে কি রেসিমিক মিশ্রণ। আমাদের এই দুইটা অপশন তোমাদেরকে আগে একটু বিচ্ছিন্নভাবে আমি একটু বলে দিলাম, ব্যাপারটা ক্লিয়ার করলাম। দেখো কি হয়, এই ডি ল্যাকটিক অ্যাসিড, এই ডি এর তো একটা ফুল মিনিং থাকার কথা। তো এই ফুল মিনিংটা অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি, ডি ফর ডেক্সট্রো আর এল ফর লিভো। বাট এটা টোটালটা না, টোটালটা হচ্ছে ডেক্সট্রোর পরে রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি, আর এটা কি লিভো রোটেটরি। ডি ল্যাকটিক অ্যাসিড আর ইলেকট্রিক অ্যাসিডের আমি অরিজিনাল আবর্তন মাত্রাটা দিয়ে দিলাম। আবর্তন মাত্রা হচ্ছে 2.24 ডিগ্রি। আবর্তন মাত্রা কত? 2.24। এটা কত? -2.24। অ্যাকচুয়ালি এতক্ষণ কিন্তু আমরা সমানু বলছিলাম, পরস্পর কি বলছিলাম? সমানু, পরস্পর সমানু। বাট যেহেতু এই জায়গায় এটা কিন্তু সমানু, বাট এর একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে এনানসিওমার। কি বলবো? আইসোমার না বলে কি বলতেছে এখন? এনানসিওমার যেটা বলো। এনানসিওমার তাহলে সংখ্যাটা কি হবে? যদি কাইরাল কেন্দ্র বিশিষ্ট একাধিক যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। লাইনটা কি? কাইরাল কেন্দ্র বিশিষ্ট দুটি যৌগ দর্পণ প্রতিবিম্ব হয়। কি হয়েছে? দর্পণ আয়নার মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে আয়নার কিছু না, এই দুইটা যৌগ নিছি, এটাও ল্যাকটিক অ্যাসিড এটাও ল্যাকটিক অ্যাসিড, বাট এরা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব। এখন যদি আমি এই পাশে এরকম থাকতো, এটা কি দর্পণ প্রতিবিম্ব হইতো না? তার মানে এই দুইটা কিন্তু ওই মানে শর্তের মধ্যে পড়বে না। পড়বে? শর্তের মধ্যে পড়তে গেলে এই দুই পাশ অবশ্যই সেম হতে হবে। বুঝতে পারছি? তাহলে কি লিখলাম? যদি দুটি কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় এবং পরস্পরের উপর অপরিস্থাপনীয়, দেখো এই হাতটাকে যদি আমি জাস্ট টেনে এটার উপর বসানোর চেষ্টা করি, বসছে? বসছে? বসে। যদি উপরে স্থাপন করা যায় তখন সেটাকে বলে উপরে স্থাপনীয়। বাট এখানে কি উপরে বসানো যাচ্ছে না, কারণ এটাকে ধরে বসাই দিলে এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি উপরে স্থাপনীয় নাকি অউপরি স্থাপনীয়? অউপরি স্থাপনীয়। তাহলে এটা যেহেতু অউপরি স্থাপনীয়, শর্ত কয়টা? কাইরাল কেন্দ্র থাকতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হতে হবে, এবং 3 নম্বর শর্ত হচ্ছে পরস্পরের অউপরি স্থাপনীয় হতে হবে। এমন যৌগ দুটিকে পরস্পরের এনানসিওমার বলা হয়। অর্থাৎ এই যৌগটা অন্য কোনটার এনানসিওমার বলতে পারবো না, এই যৌগটা এইটার এনানসিওমার, সমানু যেমন ছিল। বুঝতে পারছি? আবার এই যৌগটা ওইটার এনানসিওমার। এখন যদি দুটি এনানসিওমারকে কোথাও বা কোনো একটি পাত্রে বা কোথাও মিশ্রিত করা হয়, এই মিশ্রণ ঘটনা কি ঘটবে? মিশ্রণের ঘটনাটা কি ঘটবে? ও সমবর্তিত আলোর তলটাকে 2.24 ডিগ্রি ডানে ঘুরবে। তাহলে ও কি করবে?
আবার 2.24 ডিগ্রি বামে ঘুরাইল, তাহলে কি হইল মোটের উপর? মানে পার্থক্য আছে না সেম জায়গায় চলে আসছে। অর্থাৎ যদি এমন হয় দুটি এনানসিওমার যেহেতু মিশ্রিত করলে একটি যতটুকু আবর্তন মাত্রা ডানে দিবে বা ঘড়ির কাঁটার দিকে দিবে, অপরটি ঠিক ততটুকুই ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিবে। আর এই বিপরীত দিকে দেওয়ার ফলে ওই মানে এনানসিওমারের যে মিশ্রণটা, ওই মিশ্রণটা আর মানে আলো কি বলে সমবর্তিত আলোটাকে কোনো দিকে ঘোরাতে পারবে না, এটা সোজা হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ আবর্তন মাত্রা শূন্য হয়ে যাবে। এই মিশ্রণটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ। বুঝতে পারছি? আমি প্রথমে একটা তোমাদের ব্রেইনে ওভারঅল একটা ধারণা দিয়ে গেছি, এইটা ব্যাস সবকিছু একটু পরিচিত হয়েছে। এবার আমি অর্গানাইজ করলাম। বুঝতে পারছো? তাহলে দর্পণ প্রতিবিম্ব অপরিস্থাপনী হলে পরস্পর এনানসিওমার, আর দুটি এনানসিওমার মিশ্রিত করলে তখন মোটের উপর তাদের আবর্তন মাত্রা শূন্য হয়ে যায়। আর আবর্তন মাত্রা শূন্য হলে ওই মিশ্রণটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ। বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম? যে কোনটা হচ্ছে আমাদের কাইরাল কেন্দ্র বা কাইরাল যৌগ। যদি কখনো কাইরাল কেন্দ্র থাকে কোনো যৌগের মধ্যে, ওই যৌগটাকে বলা হবে কাইরাল যৌগ। যদি কোনো মৌলের চতুর্দিকে বা চতুর্দিকে ভিন্ন ভিন্ন মূলক থাকে, ওইটাকে বলা হয় কাইরাল কেন্দ্র। আর ওই যদি ওরকম কোনো কেন্দ্র কোনো যৌগের মধ্যে থাকে, তখন ওই যৌগটাকে বলা হবে কাইরাল যৌগ। বুঝতে পারছি? সংজ্ঞা কিন্তু এখান থেকেই আসবে। কাইরাল কেন্দ্র কাকে বলে, কাইরাল যৌগ কাকে বলে, এনানসিওমার কাকে বলে, আবর্তন মাত্রা কি। আবর্তন মাত্রা কি? তল সমবর্তিত আলোটাকে যতটুকু ঘুরায়, যতটুকু ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরায়, তাকে আবর্তন মাত্রা বলা হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে এই রেঞ্জ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার করতে পারলাম। আমাদের পরবর্তী টপিক আরেকটা আছে, সেটা হচ্ছে মেসোযৌগ। তাহলে আমরা এখন চলে যাব মেসোযৌগের টপিক। ওকে, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে একটা নতুন ধরনের প্যাটার্ন, যেটা তোমরা একটু দেখে গেস করো। আমাদের এখানে একটা যৌগের নাম লিখছি, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। সবাই একটু ফোকাস করবা, টাইম হচ্ছে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে দেখবা যে এইখানে কোনো কাইরাল কার্বন আছে কিনা। ওকে, টাইম স্যার। কাইরাল কার্বন সামনে বলছে কি আছে? ওকে ফাইন। একটা কাজ করো, এই কার্বন টার্গেট করো। এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH, এক হাতে COOH, আর এক হাতে এইটা। তাহলে কি চারটা আলাদা না? লাইক মেডিটের। ওকে, নেক্সট। এদিকে তাকাও, ওপেন নদীটা সংখ্যা করবে না। এখানে তাকাও, এই কার্বন দিকে তাকালে হাইড্রোজেন এক পাশে, OH এক পাশে, COOH এক পাশে, আর এই পাশে আবার একটা আস্ত জিনিস। তার মানে এটাও কাইরাল কার্বন। চার পাশে আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, আলাদা আলাদা জিনিস থাকলেই কাইরাল, আর কোনো কথা না। এবার একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় এই কাইরালের মধ্যে এটা কিন্তু কাইরাল কার্বন, বাট এদেরকে একটু এক্সট্রা একটা স্পেশাল ব্যাপার আছে। সেটা হচ্ছে, দেখো তো এই প্যাটার্নটা তোমাদের চেনা চেনা লাগে কিনা? হ্যাঁ, চেনা চেনা লাগে, তবু অচেনা। হ্যাঁ, এই জায়গায় যদি দর্পণের মতো চিন্তা করি, তাহলে দেখা যায় একটা যৌগের মধ্যেই দুইটা পার্ট দুই রকম আচরণ করতেছে। খেয়াল করো, এই পাশে বাম পাশে যে উপরে যে যৌগটা আছে, তার এই পাশে ওই এই যে দেখো উপর মাথা পা, মাথা পা। তাহলে এবার কিন্তু জাস্ট শাফেল করছেন, দেখো। এবার তুমি এটাকে যদি একটু তুলে এনে এটার উপর বসাতে চাও, তাহলে কি হবে? সি এর উপর তুমি ফেললা, OH এর উপর OH পড়লো, COOH এর উপরও COOH পড়লো, কিন্তু হাইড্রোজেন থেকে গেল ওই পাশে, এই পাশে পড়লো না। তাহলে এটা কি মানে এটা দর্পণের মতো, কিন্তু উপরিস্থাপন না অপরিস্থাপন। শর্তগুলো কিন্তু মানছে। কাইরাল কার্বন থাকতে হবে, অপরিস্থাপনীয় এবং দর্পণ প্রতিবিম্ব। যদি এই প্যাটার্ন হয়, এটা কিন্তু আলাদা কোনো যৌগ, একটা যৌগের মধ্যেই খেলাটা করছে। তাহলে এই পাশের যৌগটা যদি সমবর্তিত আলোর তলকে একটু ডানে ঘুরায়, তাহলে ওই পাশ কোথায় ঘুরবে? বামে। লজিক তো এইটাই। অ্যাকচুয়ালি এই জন্য এই যৌগটাকে বলা হয় মেসোযৌগ। কি বলে? মেসোযৌগ। এই জন্য এই টার্টারিক অ্যাসিডকে বলা হয় মেসো টার্টারিক অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত সমস্যা তো নাই। তাহলে মেসোযৌগ কোনভাবে হয়? মেসোযৌগ হয় যে যদি অপরিস্থাপনীয় হয়, এবং দর্পণ প্রতিবিম্ব এবং কাইরাল কার্বন, এই প্যাটার্নটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা শুধু একটা নাম লিখি, ট্রান্স 1 2
ডাই ক্লোরো ইথেন 1 2 ডাই অল বা ইথ রাখলাম। এবার কি হবে বলো? এটা কি হতে পারে বলো? এটা যোগ কি হবে? যদি ট্রান্স বলছে তাহলে কাজ করি, দুইটা কার্বন এটা তো শিওর, কার্বন দুইটা তো শিওর, ইথেন যেহেতু আছে। এবার এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে 1 নম্বরে দেখো ক্লোরো আছে না, একেও একটা ক্লোরিন আছে, দুইও একটা ক্লোরিন আছে, একেও একটা ক্লোরিন আছে, দুই একটা ক্লোরিন আছে। এটা কাজ করি, ঠিক আছে? ওকে, এবার একটু চিন্তা করো, আবার কি আছে? 1 2 তে দুইটা অল আছে, তাহলে কি OH এর OH OH, ঠিক আছে? আর বাকি দুইটা হাতে কি হাইড্রোজেন আছে না? তাহলে আবার কি কার্বন দেখা যাচ্ছে? দেখো তো, তারপরে এই দেখো চারটা হাতে, এই পাশে ক্লোরিন হাইড্রোজেন OH, এটা ভিন্ন জিনিস, এটা একটা কার্বন কার্বন। এই পাশে OH ক্লোরিন হাইড্রোজেন উপরে ভিন্ন জিনিস, এটাও কার্বন কার্বন। এবারে এইবার যদি চিন্তা করি, এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব এবং অপরিস্থাপনীয়, তাহলে এরাও কি হবে? মেসো। এরাও কি হবে? মেসো। মেসো যৌগ। আমি কি বুঝতে পারছি? আমরা কিন্তু এতক্ষণ প্রথমে শিখছিলাম একটা কাইরাল সেন্টার ছিল, এরপরে শিখলাম দুইটা কাইরাল সেন্টার আছে। এবার আমরা একটা উদাহরণের দিকে একটু যাবো। যেমন দেখো সি সি, এখানে যেটার নাম হচ্ছে 3 ক্লোরো বিউটানল, অর্থাৎ এর মধ্যে 4টা কার্বন আছে, 3 নাম্বার কার্বনে একটা ক্লোরিন আছে। বলতে পারছেন এই পাশ থেকে ধরে তো 2 নম্বরে পড়ে না, তাতে আবার ওয়েস্টে দূরে চলে যায়, এজন্য বিউটানল 2 3 ক্লোরো। ওকে, এই জায়গায় আমরা আবার চিনতে পারি কাইরাল কার্বন, কাইরাল কার্বন, বুঝতে পারছো? এই পাশেও কাইরাল কার্বন, কাইরাল কার্বন, ঠিক আছে? আচ্ছা দেখো তো মাথা দুটো ঠিক আছে কিনা, মাথা দুটো ঠিক আছে, মাথা দুটো ঠিক আছে। ওকে, তাহলে দুই পাশে মাথা আর পা দুটো কিন্তু ঠিক আছে, আয়নার মতোই আচরণ করতেছে। কিন্তু কোন জায়গায় ঝামেলাটা বোঝাইছি? দেখো OH কিন্তু এইখানে থাকার কথা, কিন্তু OH কিন্তু নাই না, বাট ক্লোরিন ঠিক আছে। বুঝতে পারছো? ক্লোরিন ঠিক আছে। ওকে, এবার এই পাশে একটু ভাবো, এই পাশটাকে কিন্তু অপরিস্থাপনীয়, দেখো তো অর্ধেক অর্ধেক অপরিস্থাপনীয়। এখন এই দুইটা যৌগের মধ্যে খেয়াল করো, এইভাবে কিন্তু উপরেও ফেলানো যায় না, কারণ এইটার মধ্যে তুমি যদি ফেলতে যাও তাইলে ওই CH3 কিন্তু বাইরে আগের মতো। দেখো এবার দর্পণ প্রতিবিম্বের মতো, কিন্তু সম্পূর্ণ দর্পণ প্রতিবিম্ব না, কারণ কি এর পাশে ওয়েস্টটা মেনে নেয়, বাট বাকি সব ঠিক আছে, এইচ এর ওয়েস্টটা এক্সচেঞ্জ করছে। ওকে, আবার চিন্তা করো, আমরা এইটা ধরে দিয়ে এখানে ফালাই দিচ্ছি, দেখো উপরে CH3 CH3 মিলছে, H H মিলছে, OH OH মিলছে, নিচের CH3 ও মিলছে, কিন্তু মিলে নাই কোনটা? H আর C। তার মানে এবার কি নিয়মটা কেমন দেখা যাচ্ছে? এদের মধ্যে দুইটা কাইরাল সেন্টার আছে, ঠিক আছে, যৌগের নামও এক, কিন্তু এরা অপরিস্থাপনীয়, মানে মেলবেও না কোথাও, দর্পণ প্রতিবিম্ব হবে। এই জিনিসগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ মিলের বাইরে। তো এই জন্য এটাকে বলা হবে ডায়াস্টেরিওমার। কি বলে? আগেটা কি ছিল? এনানসিওমার, আর একটা কি? ডায়াস্টেরিওমার। আচ্ছা, ডায়াস্টেরিওমারের সংজ্ঞাটা যদি এখন একটু বলি, দুটি অপ্রতিসম কার্বন বা কাইরাল, কাইরালের বাংলা হচ্ছে অপ্রতিসম। প্রতিসম মানে হচ্ছে চারদিক থেকে যদি সমান হয় তখন সেটাকে বলা হয় প্রতিসম, আর যদি চারদিকে সমানভাবে না যায় তখন হচ্ছে অপ্রতিসম। দুটি অপ্রতিসম বা কার্বন বা কাইরাল কার্বন সম্বলিত দুটি আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, অপ্রতিসম আছে না, আবার এই দুইটা পার্ট অপরিস্থাপনীয়, তার মানে কি আলোক সক্রিয় ছিল না? মেসোযৌগ না? মেসোযৌগ আলোক সক্রিয় হয় না? হয়। মেসোযৌগ কি হয়? কারণ কি? কারণ এদের মধ্যে ওই আলোক সক্রিয়তা যে যৌগ কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় হয় সাধারণত, বুঝতে পারছো?
ওকে, দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে, করছে বা না করে নাই, করে নাই, তবে যৌগ দুটিকে পরস্পরে ডায়াস্টেরিওমার বলে। সংখ্যাটা কিন্তু সব নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? দুটি অপ্রতিসম বা কাইরাল কার্বন সম্পর্ক, দুইটা কাইরাল কার্বন আছে, লজিক্যালি কিন্তু এরা যদি দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করা উচিত, কিন্তু কি করলো? করতেছে না। তাহলে এবার কি করবে? এই আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের সাথে দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে, এই যে মেলে নাই, দর্পণ প্রতিবিম্বের মতো কিন্তু মেলে নাই, বাট এরা আলোক সক্রিয়। কেন আলোক সক্রিয়? কারণ এদের মধ্যে কাইরাল কার্বন আছে। তোমাদের পরীক্ষার হলে যদি কখনো দেয় যে এক্ষেত্রে চিহ্নিত করো যে মধ্যে কোনটা এনানসিওমার কোনটা ডায়াস্টেরিওমার, এই এনানসিওমার আর ডায়াস্টেরিওমার নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে একটা ভিডিওটা শর্ট রিলস আকারে থাকবে, যে রিলসের মধ্যে সবগুলো যৌগ একসাথে দেওয়া থাকবে, অর্থাৎ এনানসিওমার, মেসোযৌগ বা ডায়াস্টেরিওমার এই প্যাটার্নগুলোকে সুন্দর করে একটা চার্টের মধ্যে নিয়ে আসবে। এটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেওয়া হবে। আর আজকে ডায়াস্টেরিওমারের ব্যাপার এই পর্যন্ত আমরা শিখতে বললাম যে 3-ক্লোরো-বিউটানল, আর ডায়াস্টেরিওমারের তল সমবর্তিত আলোকে একই দিকে ঘুরায় কিন্তু ভিন্ন মাত্রায়, অর্থাৎ এই দুইটা খেয়াল করবা, দর্পণ প্রতিবিম্ব কিন্তু না, এরা আলোর তলকে কিন্তু ঘুরায়, কিন্তু এইটাই যদি ডানে ঘুরে ওটা দেখছে ডানেই ঘুরাচ্ছে, কিন্তু মান সেম না। যেমন আগের বার ল্যাকটিক অ্যাসিডে ছিল দুইটাই 2.24 বা প্লাস মাইনাস, এবার মনে করো যে দুইটাই প্লাস হবে, কিন্তু একটা যদি 5 হয় আর একটা 12 হইতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কি কি ছিল? আমরা শিখলাম আজকে আলোক সমানুতা, কাইরাল কেন্দ্র, কাইরাল যৌগ, এনানসিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ এবং ডায়াস্টেরিওমার। বুঝতে পারছো? তাহলে তোমাদের এই যতটুকু ক্লাস হয়েছে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করবে, আর হোমওয়ার্ক করে সেটাকে বা নোট করে কমেন্টে কিন্তু দিতে হবে। আগের ক্লাসে যারা দাওনি তাদের নাম আজকে মেনশন করতে চাচ্ছি না, পরের বার পোস্টে মেনশন করে দিব। আর সুতরাং আশা করি সবাই হোমওয়ার্কটা বাসার কাজটা করে কমেন্টে পিকচারটা দিতে দেওয়া উচিত। ঠিক আছে? ওকে, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ক্লাসগুলো এই ইজি কেমিস্ট্রি বা শিহাব স্যারেই কিন্তু আপলোড হবে, সুতরাং সবাই এই পেজটাকে ফলো করে রাখতে পারো। ধন্যবাদ।